একটি শিশু আপনি দেখলেন যে প্রায়শই ছেঁড়া জামা কাপড় পরে আসছে বা বিদ্যালয়ের পোশাক হয়তো পরে আসছে না, তখন আপনি একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন? এগুলো প্রত্যেকটাই সিচুয়েশন বেসড প্রশ্ন এবং খুব ভালো মানের প্রশ্ন। এগুলো আপনাকে ফেস করতে হবে, বিদ্যালয়ে যোগদান করার পর কিছুদিন পরে আপনাকে হয়তো ফেস করতে হবে বা দু একদিন পর থেকে হয়তো ফেস করতে হবে এই প্রশ্ন উত্তরগুলো। বলুন একটু কেউ। স্যার আমি বলছি, হ্যাঁ বলুন। স্যার যদি দেখি যে কোনো শিক্ষার্থী ছেঁড়া জামা পরে বিদ্যালয়ে আসছে, তাহলে আমি প্রথমে তার কারণ জানার চেষ্টা করব যে সে কেন বিদ্যালয়ে ছেঁড়া জামা পরে আসছে, এবং তাকে জিজ্ঞাসা করব যে বিদ্যালয় থেকে তো তাদেরকে নতুন জামা দেওয়া হয়, সে কেন বিদ্যালয়ের জামা পরে আসছে না। হ্যাঁ, সেক্ষেত্রে যদি তার জামাটি যদি কোনো কারণে ছিঁড়ে গিয়ে থাকে, তাহলে আমি প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে কথা বলে তাকে নতুন জামার একটা ব্যবস্থা করে দেব। এবং তার জামা থাকা সত্ত্বেও যদি সে না পরে আসে, তাহলে তাকে আমি বোঝাবো যে বিদ্যালয়ের একটি নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা আছে। এখানে তোমার সহপাঠীরা প্রত্যেকেই, তোমার বন্ধুরা নতুন জামা পরে আসছে, বিদ্যালয়ে জামা কাপড় পরে আসছে, তাই তোমাকেও পরে আসতে হবে। এই একসঙ্গে বিদ্যালয়ে একই জামা কাপড় পরে আসলে তাদের মধ্যে ভ্রাতৃত্বতা বোধ, ঐক্যবোধের একটা বিকাশ ঘটবে। সেভাবে আমি সেই শিক্ষার্থীটিকে বোঝাবো, যাতে পরবর্তীতে সে বিদ্যালয়ে জামা কাপড় পরে বিদ্যালয়ে আসে। বেশ, এর সঙ্গে আরেকটু যোগ করে দেয়, ধরুন কেউ ছেঁড়া জামা কাপড় পরে আসছে, সে সঙ্গে জুতো হয়তো ছেঁড়া পরে আসছে, বা হয়তো চুল ঠিকঠাকভাবে আঁচড়ায় না, বা চুলে ধরুন কালার করে আসছে সামনে বা পেছনে, বা চুলটা ধরুন বিভিন্ন স্টাইলে চুল কেটে আসছে, যেগুলো হচ্ছে অশোভন যোগ্য। তো এই ধরনের আচরণ যদি আপনি শিশুদের মধ্যে লক্ষ্য করেন, যেমন আমার বিদ্যালয়ের শিশুদের মধ্যে প্রায়ই এই ধরনের আচরণ দেখা যায়, যে চুলের সামনেটা হয়তো রং করে এসছে, অনেকেই রং রয়েছে দেখি, হয়তো কিছু অনুষ্ঠান ছিল, তো তার আগে চুলটা ওইভাবে রং করেছে, বা চুলটা মানে হচ্ছে বিভিন্নভাবে কেটেছে। আর বেশিরভাগ ছাত্রছাত্রী অনেক সময় দেখি, মানে বেশিরভাগ নয়, অনেক ছাত্রছাত্রী দেখি যে নিজের হয়তো বাবার জুতো বা বড়দের জুতো পরে চলে এসছে, যেটা ঠিকঠাক পায়ে হয়তো হচ্ছে না, এরকম সমস্যার সম্মুখীন হই। বা ধরুন দেখলাম যে জামা থাকতেও জামা পরে আসছে না, বা ধরুন সেই জামাটা একদম অপরিষ্কার, হয়তো 1 মাস ধরেও কাচা হয়নি, এরকম জামা অনেকে পরে আছে। তো এইরকম পরিস্থিতি যদি আপনারা ফেস করেন, তো কি কি পদক্ষেপ নেবেন একটু বলুন, পরপর একটু বলুন। স্যার সেক্ষেত্রে জামা জুতো উভয়ই তো তাদেরকে দেওয়া হয়, তাদেরকে জিজ্ঞাসা করব যে সে কেন ছেঁড়া জামা পরে আসছে বা জুতো কেন অন্যের পরে আসছে। সেক্ষেত্রে তার কারণ জেনে সেই মতো সমাধান করার চেষ্টা করব। এবং সে যদি চুল অন্যরকম কেটে আসে, স্যার তাদের শিক্ষার্থীদেরকে সমাজের সুনাগরিক হিসেবে তৈরি করার দায়িত্ব আমাদের। তাই তারা কিভাবে আচার ব্যবহার, নম্র ব্যবহার করবে, কিভাবে ভালো আচরণ করবে, সেই সমস্ত শিক্ষা আমরা শিক্ষার্থীদেরকে দেব। এবং তাদেরকে বলবো যে এই ধরনের চুল কেটে আসলে বিদ্যালয়ে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে মানানসই লাগে না, এবং তাকে দেখতে অনেকটা অন্যরকম খারাপ লাগছে। বিদ্যালয়ে আসলে এভাবে চুল কেটে আসা যায় না। প্রয়োজনে তার অভিভাবককে ডেকে বাড়িতে বিদ্যালয়ে অভিভাবকদের সঙ্গে কথা বলবো সেক্ষেত্রে। বেশ, ঠিক আছে, বাকিরা বলুন। প্রত্যেকে নিজের নিজের ভাষায় বলার চেষ্টা করুন, হ্যালো। ভালো লাগবে শুনতে। বলুন। হ্যালো স্যার, বলবো স্যার? হ্যাঁ, নাম বলুন, ডিস্ট্রিক্ট বলুন, দিয়ে শুরু হ্যালো। করুন। তারপর ইম্পা পাত্র হ্যাঁ স্যার, বলবেন। সমর সন্ন্যাসী। হুম। সমর সন্ন্যাসী, দক্ষিণ দিনাজপুর। বেশ, বলুন। হ্যাঁ স্যার, প্রথমেই আমি সেই শিক্ষার্থীকে জানার চেষ্টা করব যে সে কেন ছেঁড়া জামা পরে এসছে বা সে কেন অন্য জামা পরে এসছে। যদি দেখি যে সেই শিক্ষার্থীটি জামা সত্যি ছিঁড়ে যায়, তাহলে অবশ্যই আমি বিদ্যালয় থেকে অন্য কোনো একটা জামা চেষ্টা করবো তাকে দেওয়ার। আর সেই শিক্ষার্থী যদি সে অন্য জামা পরে আসে, অবশ্যই তাকে বোঝাবো যে আমরা বিদ্যালয়ে সকলে আছি, সকলেই সমান, এবং সকলেই আমরা একই জামা পরবো, তাতে করে আমাদের মধ্যে সহানুভূতি, আমাদের মধ্যে ঐক্যবোধ, ভ্রাতৃত্ববোধ গড়ে উঠবো। এছাড়াও আমি যদি এই বিষয়টি নিয়ে তার অভিভাবকের সঙ্গে আমি কথা বলতে পারি স্যার। বেশ, হয়তো আপনি দেখলেন যে জামা দিয়েছেন, হয়তো সেই জামাটা তার যেহেতু সে হেলদি, মানে শরীরটা তার মোটা, সেই জন্য হয়তো জামাটি হচ্ছে না বলে সে জামাটি পরে আসতে পারছে না, এরকমও কেস হয়। তো সেক্ষেত্রে আপনি কি পদক্ষেপ নেবেন একজন শ্রেণী শিক্ষক বা শিক্ষিকা হিসেবে, যে কোনো একজন বলুন। হ্যাঁ স্যার, সেক্ষেত্রে স্যার বিদ্যালয়ে স্যার মানে এমন অনেক জামা থাকে, যেহেতু সেখান থেকে আমি আরেকটি জামা তাকে দেওয়ার ব্যবস্থা করব। যদি
গায়ে হবে এমনটা? হয়তো দেখলেন যে বিদ্যালয়ে সেই ধরনের জামাও নেই, তো সেক্ষেত্রে আপনার মানে যে কি পদক্ষেপ গ্রহণ করবেন, বা আপনার এটা কি হবে সেই স্যার ছাত্রের প্রতি এক্ষেত্রে আপনার স্যার আমি প্রধান শিক্ষকের সঙ্গে স্যার কথা বলবো এই বিষয় নিয়ে, এবং প্রয়োজনীয় যারা এই জামা মানে যারা দেয় তাদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো, এবং অতি দ্রুত এই বিষয়টি যাতে সমাধান হয় সেই চেষ্টাই করবো স্যার। বেশ, এবং প্রয়োজন আমি উচ্চতর কর্তৃপক্ষ বা নিকটবর্তী এসআই অফিসে স্যার জানাতে পারবো বিষয়টি। ঠিকই বলেছেন। বেশ, নেক্সট বলুন, এই প্রশ্নের উত্তরটা বলুন, আর দুই একজন বলুন, নইলে আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাব। স্যার প্রথমত আমি দেখব সে তার যদি জামাটা না হয় বা শরীরে ফিট না হয়, সেক্ষেত্রে আমি প্রথমত প্রধান শিক্ষকের সঙ্গে এই বিষয়ে আলোচনা করব কি করলে ভালো হয়। সেই অনুযায়ী প্রাথমিক মুহূর্তে আমি তাকে পার্শ্ববর্তী যে সমস্ত টেলার আছে দরকার হলে তাদের দিয়ে আমি পোশাকটা সেই মুহূর্তে বানিয়ে দেব। তারপর পরবর্তীকালে স্যার প্রধান শিক্ষক মহাশয় যে পদক্ষেপ নেবেন, অর্থাৎ এসআই অফিস বা অন্য কোনো, সেটা গ্রহণ করা যেতে পারে এই মুহূর্তে স্যার। বেশ, ঠিক আছে, খুব ভালো বলেছেন প্রত্যেকে ধন্যবাদ। নেক্সট প্রশ্নতে আমরা চলে আসব, যেটা হচ্ছে যে হ্যাঁ, আপনি হয়তো শ্রেণীকক্ষে পাঠদান করছেন, তো দেখলেন যে একটি শিশু কোনোভাবেই মনোযোগী হচ্ছে না পাঠের প্রতি, এবং সে বুঝতেও পারছে না। তো এক্ষেত্রে একজন শ্রেণী শিক্ষক বা শিক্ষিকা হিসাবে সেই মুহূর্তে ক্লাস পরিচালনার জন্য এবং সেই ছাত্র বা ছাত্রীটি বা শিশুটি যাতে পাঠে পুনরায় মনোযোগী হয় এবং আপনার পাঠ গ্রহণ করে বা করতে আগ্রহী হয়, তার জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন? স্যার আমি এক্ষেত্রে দেখবো যে শুধু ওই শিক্ষার্থীটা আমার পড়া বুঝতে পারছে না, বাকি শিক্ষার্থীরাও অসুবিধা হচ্ছে। প্রশ্নতে প্রথমে যদি বলেছি স্যার আমি একজন শিক্ষার্থী। হ্যাঁ স্যার আরেকবার বলবেন। আমি প্রশ্নটা করার সময় বলেছি যে একজন শিক্ষার্থী, মানে একজন বিশেষ শিক্ষার্থী ধরুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। যদি ওই শিক্ষার্থীর পড়া বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে স্যার আমি বিভিন্ন ধরনের যে সমস্ত আমার পড়ার পদ্ধতিটাকে আমি আরো আনন্দময় আকর্ষণীয় করার চেষ্টা করব। গল্প বলার মাধ্যমে আমি তার সামনে উপস্থাপন করব, যাতে সে আমার পড়ার প্রতি আকৃষ্ট হয়, এবং বিষয়টিকে সহজ সরলভাবে বাস্তব উদাহরণের মাধ্যমে আমি তার সামনে উপস্থাপন করব। দরকার হলে বিভিন্ন ধরনের নাটকের মাধ্যমে, অঙ্গভঙ্গির মাধ্যমে আমি তার সামনে তুলে ধরবো। খুব সহজে আমি তার আকর্ষণের মাধ্যমে আমি তার সামনে উপস্থাপন করব, যাতে আশা করি সে বুঝতে পারবে, তারপর সে মনোযোগী হচ্ছে। আর কেউ বলুন, বলতে চাইলে। সেক্ষেত্রে আমি যদি দেখি কোনো একটি মাত্র শিক্ষার্থী আমার পড়ানো বুঝতে পারছে না, সেক্ষেত্রে আমি প্রথমে সেই শিক্ষার্থীটির কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে সেটা জানার চেষ্টা করব, এবং সেই প্রয়োজনে তাকে আমি সামনের দিকে এনে বসাবো। এটি জানার চেষ্টা করবো যে শিক্ষার্থীদের বুঝতে কোথায় অসুবিধা হচ্ছে। সেই অনুযায়ী আমি আমার পাঠটিকে পরিবর্তন করে তার সামনে আরো সহজ সরল ভাবে উপস্থাপন করব। প্রয়োজনে আমি বিভিন্ন খেলার ছলে, গল্পের ছলে, অভিনয়ের মাধ্যমে, বাস্তব উদাহরণ দিয়ে তাকে বা মূর্ত উদাহরণের মাধ্যমে তাকে আমি পাঠে প্রবেশ করার চেষ্টা করব, যাতে সেই শিক্ষার্থীটির সাথে সাথে আরো বাকি শিক্ষার্থীদেরও আরো ভালোভাবে বুঝতে সুবিধা হয়। বেশ, ভালো বলেছেন। একটা কারণ ভালো বলেছেন যে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে কি কারণে সে অমনোযোগী হচ্ছে, প্রথমে কারণটা অনুসন্ধান করতে হবে, তারপর সেই অনুসারে আমাদের পদক্ষেপ নিতে হবে। এবার কারণ বিভিন্ন রকম হতে পারে। স্থপতি বিশ্বাস বলতে চাইছেন, বলুন। স্যার আমি যদি দেখি যে আমার ক্লাসে কোনো একটা ছাত্র বা ছাত্রী অমনোযোগী হচ্ছে, তাহলে আমি প্রথমেই দেখব যে তার কোথায় সমস্যা হচ্ছে। তার সমস্যাটা আমার কথা বুঝতে পারছে না, নাকি আমার কথা শুনতে পারছে না, এরকম অনেক ধরনের কারণ হতে পারে। তো সেই কারণটা জানার জন্য আমি তাকে সামনের দিকে বসাবো, বসিয়ে তার সমস্যাটা জিজ্ঞাসা করব। এবং যদি দেখি আমার পাঠে কোনো রকম সমস্যা হচ্ছে তার বুঝতে, তাহলে আমার পাঠটাকে আরো আনন্দদায়ক করে তোলার চেষ্টা করব বাস্তব উদাহরণ দিয়ে, এবং আমার পাঠে বিভিন্ন অভিনয় হোক বা গান বা গল্প বলার মধ্য দিয়ে তাকে পাঠে মনোনিবেশ করানোর চেষ্টা করব। এছাড়া সঙ্গে সঙ্গে তাকে ওই পাঠে অংশগ্রহণ করানোর জন্য আমি যদি অভিনয় পদ্ধতি অবলম্বন করা হয়, তাহলে অভিনয়ে তাকে অংশগ্রহণ করাবো, এবং তাকে সরাসরি সক্রিয়ভাবে অংশগ্রহণ করাবো, যাতে সে পাঠে আরো বেশি করে মনোযোগী হয়। ভেরি গুড, খুব সুন্দর বলেছেন। মানে মেন কথা হচ্ছে তাকে মনোযোগী করার জন্য অবশ্যই সে যাতে অ্যাক্টিভ হয় সেটা আমাদের চেষ্টা করতে হবে। প্রথমত হচ্ছে তার কারণ নির্ণয় করতে হবে, কি কারণে সে অমনোযোগী হচ্ছে,
এবং তার পরবর্তীকালে তাকে সে যাতে অ্যাক্টিভ হয়, ক্লাসে যাতে অ্যাক্টিভভাবে অংশগ্রহণ করে, তার একটা উপায় আমাকে খুঁজে বের করতে হবে। সেই উপায়টা হয়তো অভিনয়ের মাধ্যমে পাঠদান হতে পারে, সেই উপায়টা হয়তো সেই ছেলেটা হয়তো গল্প শুনতে ভালোবাসে, তখন হয়তো গল্পের মাধ্যমে আমি পাঠটা উপস্থাপন করব। হয়তো সে প্রশ্ন উত্তরের মাধ্যমে পড়তে ভালোবাসে বা বিভিন্ন জিজ্ঞাসু ছাত্র বা ছাত্রী হতে পারে, তার জন্য আমি প্রশ্ন উত্তর পদ্ধতির মাধ্যমে তাকে পাঠদান করাবো। বা সে হয়তো কোনো জিনিস দেখতে ভালোবাসে, তখন আমি ডেমনস্ট্রেশন প্রসেস যেটা রয়েছে সেই ডেমনস্ট্রেশন প্রসেসের মাধ্যমে কোনো একটা হয়তো পরিবেশ বিজ্ঞান হয়তো পড়াচ্ছি ক্লাস 4-এ, তখন আমি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ কিভাবে হয় বা দিন রাত্রি কিভাবে হয় সেটা আমরা ডেমনস্ট্রেশনের মাধ্যমে দেখাবো। তাহলে কি হবে, সেই সেই ছাত্রটি বা সেই শিশুটি তো অবশ্যই পাঠে মনোযোগী হবেই, এবং সেই সঙ্গে অন্যান্য ক্লাসে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারাও কিন্তু আরও বেশি মনোযোগী হয়ে যাবে পাঠে। ঠিক আছে, আরও বেশি মনোযোগী হয়ে যাবে। বেশ, বাকি আর কেউ যদি বলতে চাইছেন তো বলুন, এই প্রশ্ন উত্তরটা একটু বলুন, ব্যাখ্যা করুন, নিজেদের মতো করে ব্যাখ্যা করুন। মানে প্রশ্নটা ছিল যে একটি শিশু হয়তো ক্লাসে মানে যে অমনোযোগী হয়ে পড়ছে বা আপনার পাঠ গ্রহণ করতে সে ব্যর্থ হচ্ছে, সেই মুহূর্তে আপনার পদক্ষেপ কি হবে, বা আপনি একজন শ্রেণী শিক্ষক বা শিক্ষিকা হিসাবে কি কি পদক্ষেপ নেবেন, এই প্রশ্নটা ছিল। আর কেউ বলবেন? আরেকটি বিষয় এক্ষেত্রে আমি জানিয়ে রাখি যে এক্ষেত্রে যে শুধুমাত্র সেই শিশুটির মানে যে সমস্যা তা কিন্তু নয়, সমস্যা উভয় ক্ষেত্রে হতে পারে। হয়তো শিশুর কোনো হয়তো অটিজমে আক্রান্ত শিশু হতে পারে, বা শিশুর মধ্যে কোনো ধরনের আচরণগত সমস্যা বা থাকতে পারে, বা শিশুটি হয়তো ঠিকমতো শুনতে পাচ্ছে না, এরম হতে পারে, বা শিশুটি হয়তো হ্যালো স্যার। স্যার হ্যাঁ বলুন। স্যার বলছি এগুলো তো হবে, আমি যদি সামনে আরেকটু অংশ যোগ করি যে শিশুটির যদি কোনো রকম শারীরিক কোনো সমস্যা থাকে, অবশ্যই তাকে আমি প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বিশ্রাম নেওয়ার কথা পরামর্শ দেবো। ঠিক, বা এরকম হবে হয়তো শিশুটিকে বিদ্যালয়ে আসার আগে হয়তো মা বা বাবা হয়তো কেউ পরিবারের কেউ হয়তো প্রহার করেছে কোনো কারণে, শিশুটি হয়তো সেদিন মন খারাপ, বা হয়তো শিশুর বাড়িতে পিতা মাতার সঙ্গে হয়তো ঝগড়া হয়েছে বা কোনো একটা অশান্তি হয়েছে পরিবারে, তার জন্য হয়তো শিশুটির মন খারাপ, তার জন্য শিশুটি হয়তো বিদ্যালয়ে চলে এসেছে। মানে মোদ্দা কথা হচ্ছে, প্রধান কথা হচ্ছে যে প্রথমে কারণটা নির্ণয় করতে হবে, তাকে মানে যে ভালোবেসে তার কাছে গিয়ে জানার চেষ্টা করতে হবে যে কি কারণে সে আজ পাঠে মনোযোগী হচ্ছে না, তার সমস্যাটা কোথায়, অসুবিধা কোথায়, এবং সেই অনুসারে আমাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটা এক সাইড গেল, একটা দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে আপনার পাঠদানটা যদি নীরস হয়, আপনার উপস্থাপন পদ্ধতি যদি নীরস হয়, এবং আপনি আপনার নিজের মধ্যে যদি পাঠটা পরিবেশন করার যদি মানে যে পাঠটা পরিবেশন করার জন্য আপনার মধ্যে যদি সেই মোটিভেশন বা সেই এনার্জি যদি না থাকে, হ্যাঁ, আপনি হয়তো বললেন এটা পড়ো, দিয়ে হয়তো আপনি বসে গেলেন বা মোবাইল ঘাঁটতে লাগলেন, বা আপনার নিজের মধ্যে একটা উৎসাহ বা একটা এনার্জি বা একটা পজিটিভ এনভায়রনমেন্ট আপনি হয়তো তৈরি করতে পারলেন না, সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার ব্যর্থতা। আর তার জন্য আপনার মধ্যে যে খামতিগুলো রয়েছে সেগুলো সংশোধন করতে হবে। এবং আরেকটা বিষয়, আপনার মধ্যে যখন খামতি থাকবে তখন দেখবেন শ্রেণীকক্ষের একটি শিশু যে পাঠে অমনোযোগী হয়ে পড়ছে তা নয়, বেশিরভাগ শিশুই তখন কিন্তু পাঠে অমনোযোগী হয়ে পড়বে। সুতরাং এইটা চেনার লক্ষণ, যদি ক্লাসে আপনার বিশেষ করে একটি বা দুটি শিশু পাঠে অমনোযোগী হয়ে পড়ে, তখন আপনাকে এটা ধরে নিতে হবে যে সেই শিশুটির ব্যক্তিগত কোনো সমস্যা রয়েছে। আর যদি আপনি দেখেন যে আপনার ক্লাসরুমের মধ্যে বা শ্রেণীকক্ষের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী হয়তো কোনো একদিন পাঠে অমনোযোগী হয়ে পড়ছে, সেদিন আপনাকে এটা প্রাথমিকভাবে বুঝে নিতে হবে হয়তো বিদ্যালয়ের পরিবেশগত কোনো সমস্যা রয়েছে, অথবা আপনার শিক্ষণ পদ্ধতির কোনো সমস্যা রয়েছে, বা আপনার মধ্যে সেই এনার্জি বা পাঠটাকে সঠিকভাবে চালিয়ে নিয়ে যাওয়ার যে পজিটিভ মেন্টালিটি বা ইতিবাচক মনোভাব, সেটা হয়তো ঘাটতি রয়েছে, বা আপনি হয়তো খুব একঘেয়েমি হয়ে পড়েছেন একই রকমভাবে পাঠদান পদ্ধতি চালিয়ে যাওয়ার ক্ষেত্রে, তাই জন্য আপনাকে পাঠদান পদ্ধতির পরিবর্তন করাতে হবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো আমরা পরবর্তী প্রশ্নতে চলে আসব। আজকের পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে যে একটি শিশু খুবই মেধাবী, কিন্তু কথা বলার সময় কম বলার জন্য সে হয়তো মৌখিক পরীক্ষায় খুব কম নম্বর পায় বা ফলটা খারাপ করে। তো সে মেধাবী কিন্তু কথা ঠিকঠাক বলতে পারে না, কথা বলার ক্ষেত্রে এতে অসুবিধা, এবং কথা যেহেতু ঠিক বলতে পারে না, সেহেতু ওরাল এক্সামিনেশন যেটা হয় মৌখিক পরীক্ষায় সে খারাপ ফল করছে। তাহলে এই মুহূর্তে স্পেশাল ট্রিটমেন্ট কি হবে, সেই শিশুটির প্রতি আপনার স্পেশাল ট্রিটমেন্ট কি হবে, আপনি কিভাবে তাকে ঠিক করবেন, বলুন।
স্যার এই মুহূর্তে যদি কোনো মেধাবী শিক্ষার্থীর কথা বলার ক্ষেত্রে মুদ্রা দোষ বা অসুবিধা থাকে বা কথা বলতে চায় না বা নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা করে, তো সেক্ষেত্রে আমি বিদ্যালয়ে বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলী যেমন নাটক, তারপরে গান, বিতর্ক সভায় যে সমস্ত অনুষ্ঠান হবে বা স্বাধীনতা দিবস বা বিভিন্ন ধরনের যে সমস্ত বিদ্যালয়ে অনুষ্ঠান হবে সেখানে তাকে অংশগ্রহণ করার জন্য আমি তাকে মোটিভেট করব। তারপর ক্লাসে যাতে সে বন্ধুদের সঙ্গে বেশি করে কথা বলে সেদিকেও আমি নজর রাখবো। এইভাবে আমি তাকে মোটিভেট করতে পারি স্যার ঠিক আছে, কথা বলার ক্ষেত্রে, এরপর যার মাধ্যমে সে তার সমর মুদ্রা বলতে চাইছেন, স্যার। সমর সন্ন্যাস, নেক্সট জয়া সর্দার বলবেন, বলুন আচ্ছা তো বলুন। ঠিক আছে স্যার বলবো স্যার? বলুন। স্যার কোনো শিক্ষার্থী যদি এরকম কথা বলতে না চায় বা ভাষার যে বিকাশের সমস্যা রয়েছে, অবশ্যই আমি তার কারণ জানার চেষ্টা করবো। সে ভয় বা হীনমন্যতায় ভুগছে কিনা, অবশ্যই তাকে আমি উৎসাহ প্রদান করব এবং বেশি বেশি করে তারা সে যেন কথা বলে সেটি সুযোগ করে দেবো। তার পাশাপাশি তাকে নাটক, কবিতা, আবৃত্তি বলার অনুশীলন বা ধারাবাহিকভাবে যাতে বলে সেই সুযোগ তাকে প্রদান করব এবং তাকে আত্মবিশ্বাস যোগাবো এবং তাকে ভয়হীন পরিবেশ সৃষ্টি করবো যাতে করে সে নির্ভয়ে বলার পর্যায়ে যায়। বেশ। আর এই মুহূর্তে আমি বলতে চাইছি যে শিশুদের কথা বলার মধ্যে যদি কোনো জড়তা থাকে, সেই জড়তাটা কাটানোর জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি? প্রদীপ মণ্ডল। স্যার জড়তা যদি থাকে অবশ্যই তাকে বিভিন্ন যে ব্যায়াম রয়েছে স্যার, মুখের যে কথা বলার যে ব্যায়াম রয়েছে সেটি আমি পরামর্শ দিতে পারি। এছাড়া বর্তমান যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে অবশ্যই অভিভাবকদের সঙ্গে কথা বলে আমি তার পরামর্শ দিতে পারি স্যার। আমরা স্পিচ থেরাপি অ্যাপ্লাই করতে পারি যেগুলো রয়েছে, বা টাং টুইস্টারও আমরা অ্যাপ্লাই করতে পারি, যাতে সেই শিশুটির প্রোনাউন্সিয়েশন এবং কথা বলার ক্ষেত্রে যে জড়তা রয়েছে সেটা কেটে যায়। এবং সেই সঙ্গে রিডিং ফেস্টিভ্যাল বলে একটা ফেস্টিভ্যাল হয় প্রাথমিক বিদ্যালয়ে বছরে একবার, তো সেই রিডিং ফেস্টিভ্যালের জন্য সারা বছর যদি আমরা শিশুদেরকে প্রস্তুত করি, মানে তাদেরকে রিডিং পড়াটা অভ্যাস করাই, তাহলে কিন্তু অনেকটা কথা বলার জড়তা কেটে যাবে। এবং সেই সঙ্গে তাদেরকে গল্প বলার জন্য উৎসাহিত করতে হবে, নিজের মতো করে বানিয়ে কোনো গল্প বা হয়তো পাড়ার কোনো ঘটনা যেগুলো ঘটেছে সেগুলো বলার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে। তাহলে তারা বলতে বলতেই কিন্তু জড়তাটা আস্তে আস্তে কেটে যাবে। এছাড়া আরো সুন্দরভাবে উত্তরটি দেওয়া যায়, যেটা জয়া সর্দার হয়তো এখন বলবেন, তো বলুন জয়া সর্দার, বলুন আপনার উত্তরটা বলুন। হ্যাঁ স্যার, যদি দেখি কোনো শিক্ষার্থীর মধ্যে এরকম জড়তা আছে, তার মানে বুঝতে হবে সেই শিক্ষার্থীটি অন্যদের থেকে নিজেকে গুটিয়ে রেখেছে এবং তার মধ্যে কোনো না কোনো সমস্যা আছে। সেই সমস্যাটা জেনে সেই মতো তার প্রতিকার করতে হবে এবং সর্বপ্রথম আমাকে তার মনস্তত্ত্ব বুঝে তার কোন দিকে আগ্রহ আছে সেটা আমাকে জানতে হবে, যে তার খেলাধুলায় আগ্রহ নাকি কবিতা, নাটক, গান, কোন দিকে আগ্রহ আছে। সেই আগ্রহের দিকটা জেনে তাকে আমি সেই দিকটাতে উৎসাহিত করব। হয়তো তাকে আমি কোনো নাটকে অংশগ্রহণ করতে দিতে পারি, দলগতভাবে কোনো কাজ করতে দিতে পারি, তাহলে সে সবার সঙ্গে মিশলে কিংবা খেলার ছলে বন্ধুদের সঙ্গে মিশলে কথাবার্তার মধ্য দিয়ে তার অনেক জড়তা কেটে যেতে পারে, তার ভয় কেটে যেতে পারে। শিক্ষার্থীর মানে শ্রেণীকক্ষের পরিবেশ বা বিদ্যালয়ের পরিবেশটা তার কাছে শিশুসুলভ করে তুলতে হবে, যাতে ভয়হীন পরিবেশে, আতঙ্কহীন পরিবেশে সে আনন্দের সঙ্গে বিদ্যালয়ে সে তার মনের কথাগুলি খুলে বলতে পারে, সে সেখানে আনন্দের সঙ্গে থাকতে পারে। সেই পরিবেশ তার কাছে তুলে ধরবো। ভেরি গুড। মানে আপনাকে এটা জানতে হবে যে শিশুটির কথা বলার ক্ষেত্রে জড়তার কারণ কি। হয়তো হীনমন্যতা বোধ হতে পারে, তো হীনমন্যতা বোধ যদি হয় তাহলে হীনমন্যতা বোধ কাটানোর জন্য পরিবেশটাকে, ক্লাসরুমের পরিবেশটাকে আপনাকে আরো সুন্দর করতে হবে এবং ফ্রেন্ডলি করতে হবে, যাতে শিশুরা একে অপরের সঙ্গে কথা বলে এবং আপনার সঙ্গে কথা বলতে যাতে ভয় না পায় বা দ্বিধাবোধ না করে। এবং দ্বিতীয়, অনেক সময় থেকেও বন্ধুদের সঙ্গে শিক্ষার্থীরা বন্ধুর সঙ্গে খুব সহজে মিশে যায় এবং তাদের সমস্যাগুলি বলে ফেলে এবং সমস্যাগুলি অনেক সময় কেটে যায় খেলার ছলে বা বন্ধুদের সঙ্গে মিশতে মিশতে কথাবার্তার মধ্য দিয়ে। বেশ, ঠিক। আর আপনাকে কতগুলো পদ্ধতি অবলম্বন করতে হবে, যেমন স্টোরি টেলিং মেথড, মানে গল্প বলা পদ্ধতি। হয়তো একটা টপিক দিয়ে দেওয়া হলো, গ্রুপ ভাগ করে দিয়ে বলা হলো যে তোমরা গ্রুপে আলোচনা করো, এই গল্পটি নিয়ে তোমাদেরকে বলতে হবে। তখন দেখবেন যখন তারা গ্রুপের মধ্যে আলোচনা করবে তখন তাদের ভাবনা চিন্তার একটা প্রকাশ ঘটবে এবং তারা একে অপরের সঙ্গে আলোচনা করবে। তার ফলে তার মধ্যে যে হেজিটেশন ভাব রয়েছে, হীনমন্যতা বোধ, সেটা কেটে যাবে। এবং প্রত্যেকেই যদি গ্রুপের প্রত্যেক মেম্বারকে বা সদস্যকে এক এক করে উঠে বলতে বলা হয়, দেখবেন হয়তো তার আগে দুজন বললো, তখন সে 3 নম্বরে আছে গ্রুপের মধ্যে, তখন সেও বলবে বা বলার অভ্যাস করবে। তাহলে এইভাবে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে এটা কাটতে পারে। নেক্সট হচ্ছে ডিবেট অ্যান্ড ডিসকাশন, অর্থাৎ কোনো একটা টপিক দিয়ে দিলেন,
সেই টপিকের হয়তো দুটো দল ভাগ করে দিলেন, কাউকে পক্ষে বলতে বললেন, কাউকে বিপক্ষে বলতে বললেন। যেমন ধরুন একটা উদাহরণ বলা হচ্ছে গ্রাম্য জীবন ভার্সেস শহরের জীবন। এটা সম্পর্কে হয়তো আপনি কিছুটা আলোচনা করে দিলেন, দিয়ে হয়তো বললেন যে তোমরা গ্রাম্য জীবন সম্পর্কে বলো, গ্রাম্য জীবনের সুফল কুফল বা গ্রাম্য জীবনের ভালো দিকগুলি খারাপ দিকগুলি বলো। আর একটা দলকে হয়তো বললেন যে তোমরা শহরের জীবনের ভালো দিকগুলি বা খারাপ দিকগুলি বলো, এবং তাদের মধ্যে একটা মানে হচ্ছে যে ডিসকাশনের ব্যবস্থা করলেন, এবং তার পরবর্তীকালে একটা ডিবেটেরও ব্যবস্থা করে দিলেন। ঠিক আছে, এর ফলে কিন্তু তাদের মধ্যে কথা বলার দক্ষতা বাড়ে, আর গল্প বলা পদ্ধতি মাধ্যমে বাড়ে। ঠিক আছে, তাহলে ডিবেট, ডিসকাশন, স্টোরি টেলিং মেথড এগুলো আপনাকে, এবং গ্রুপ ডিসকাশন, এই বিষয়গুলো আপনাকে, এই টুলসগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে শ্রেণীকক্ষের মধ্যে, এবং পরিবেশটাকে আপনাকে আরও ফ্রেন্ডলি এবং করতে হবে, এবং আরও জয়ফুল করতে হবে। হয়তো আপনি এমন একটা খুব সুন্দর লাইন বলে বা এমন একটা অভিনয় করে ক্লাসটা শুরু করলেন, যাতে শিশুরা কিন্তু খুব সুন্দরভাবে আপনার প্রতি অ্যাট্রাক্ট ফিল করলো, মানে হচ্ছে অ্যাট্রাক্টিভ হয়ে গেল আপনার প্রতি, এবং তারা কি করলো, তারা মনোযোগ মানে হচ্ছে আকর্ষিত হয়েছিল আপনার প্রতি, যে স্যার কত সুন্দর অভিনয় করে পড়াচ্ছে, বা গলার খুব সুন্দর একটা সুর করছে, বা তারা পড়তে পড়তে একটা আনন্দ পাবে। মানে মেন কথা হচ্ছে তাদেরকে একটা আনন্দ দিতে হবে। যখন আপনি আনন্দ দেবেন তখন তারা কি হবে, কমফোর্ট ফিল করবে, একদম কমফোর্ট, খুব সুন্দরভাবে তারা কমফোর্ট ফিল করবে, এবং আপনার সঙ্গে ফ্রেন্ডলি তখন বিহেভ করতে শুরু করবে। তখন কিন্তু তাদের মনের কথাগুলি আস্তে আস্তে বেরিয়ে আসবে, এবং তাদের মধ্যে হীনমন্যতা বোধ কেটে যাবে, এবং আপনার সঙ্গে দেখবেন কত সুন্দরভাবে কনভারসেশন করছে। তার জন্য কথা বলার ক্ষেত্রে যদি জড়তা থাকে, তাহলে আমরা একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে তার সঙ্গে বন্ধুর মতো মিশবো, তার কথা বলার ক্ষেত্রে কী কী সমস্যা হচ্ছে সেটা নির্ণয় করব, এবং সেই মতো পদক্ষেপ গ্রহণ করব। পদক্ষেপ কী কী হতে পারে? পদক্ষেপ যেমন স্টোরি টেলিং মেথড, অর্থাৎ গল্প বলা পদ্ধতি আমি অ্যাপ্লাই করতে পারি। আমি ডিবেট, কোনো বিষয় নিয়ে তাদেরকে মানে হচ্ছে যে বিতর্ক সভার আয়োজন করতে পারি, বা কোনো বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন করতে পারি। ঠিক আছে, এই সমস্ত বিষয় আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। নেক্সট, পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব যে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে সামাজিকতা আনার জন্য একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি কি কি পদক্ষেপ নেবেন। প্রথম প্রশ্ন হচ্ছে সামাজিকতা বলতে আপনি কি বোঝেন। তার পরবর্তী প্রশ্নটা হবে যে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে সামাজিকতা আনার জন্য একজন শ্রেণী শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি কি কি পদক্ষেপ গ্রহণ করবেন, এটা একটু বলুন, এক এক করে বলুন। সামাজিকতা বলতে আপনি কি বোঝেন, সংক্ষেপে একটু বলুন, তারপর সামাজিকতা আনার জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করবেন। সে সামাজিকতা বলতে বোঝায় শিক্ষার্থীরা কিভাবে মানুষ সবার সঙ্গে আচরণ করছে, সমাজে নিজেকে ঠিকঠাক মানিয়ে, যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারছে কিনা, তাদের মধ্যে সামাজিকীকরণ ঘটা, সমাজের মূল্যবোধ গড়ে ওঠা। স্যার, এগুলোই হচ্ছে সামাজিকীকরণ শিক্ষার্থীদের মধ্যে। আর এই সামাজিকীকরণ গড়ে তোলার জন্য আমি শিক্ষার্থীদেরকে বিভিন্ন মনীষীদের বাণী পড়াতে পারি। এছাড়া তাদেরকে বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ, বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করাতে পারি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। ঠিক, এইভাবে আমি শিক্ষার্থীদের মধ্যে। বেশ, আরেকজন বলুন, কেউ আরেকজন বলুন যে সামাজিকতা আনার জন্য সমাজ প্রত্যাশা। স্যার বলবো স্যার? হ্যাঁ বলুন। স্যার, সমাজ অনুমোদিত আচরণ করাই হলো সামাজিকরণ, অর্থাৎ সমাজের প্রত্যাশিত আচরণ করাকেই বলা হয় সামাজিকীকরণ। একজন শিক্ষককে সামাজিকরণের পাঠ দেওয়ার আগে অবশ্যই সমাজের কাছে হতে হবে অনুসরণযোগ্য, এবং শিক্ষার্থীদের কাছে বিভিন্ন নৈতিকতা মূল্যবোধের পাঠদান দিতে হবে, বিভিন্ন নিয়ম শৃঙ্খলা সম্পর্কে তাদের অবগত করতে হবে। এছাড়াও বিভিন্ন মনীষীদের আমাদের জীবনী, তাদের আদর্শ প্রভৃতি সম্পর্কে তাদের অবগত করতে হবে, এবং তাদের আদর্শে যারা তারা অনুপ্রাণিত হয়, এবং সমাজে সুশৃঙ্খল ভাবে তারা যেন চলতে পারে। স্যার, এভাবে আমি তাকে সামাজিকীকরণের শিক্ষা দেবো। স্যার বেশ, এই উত্তরটা বাকিদের কাছে নেব, তার আগে আমি একটা ঘোষণা করে দেই, যেটা হচ্ছে এখন তো সিচুয়েশন বেসড প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা চলছে, হয়তো দুটি ক্লাস সিচুয়েশন বেসড প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে, মানে এর পরে লাইভ ক্লাস এবং তারপরে লাইভ ক্লাস। তারপরে আমরা চলে যাব 1-to-1 কনভারসেশনে। ঠিক আছে, 1-to-1 কনভারসেশন কীরকম, হয়তো আপনাকে লিঙ্ক পাঠানো হবে গুগল মিটের, সেক্ষেত্রে আপনি একদম ইন্টারভিউ যেভাবে হয় সেইভাবে একদম আপনার নাম জিজ্ঞাসা করা হবে, আপনার মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন জিজ্ঞেস করা হবে, তারপর
পরপর আপনাকে প্রশ্ন থ্রো করা হবে, হ্যাঁ, এবং সেই প্রশ্নের উত্তর আপনি কিভাবে দিচ্ছেন, কতটা সুন্দরভাবে দিচ্ছেন তার জন্য একটা মার্কস দেওয়া হবে। ধরুন ভাইভাতে আমরা জানি 5 থাকে, তো 5 ফুল মার্কস থাকবে, 5 এবং তার মধ্যে আপনি কত পেলেন সেটা জানিয়ে দেওয়া হবে, মানে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর। এবং আপনার মানে স্ট্রং পয়েন্টগুলো বলে দেওয়া হবে, আপনার উইক পয়েন্টগুলো বলে দেওয়া হবে, আর যদি কোনো উইক পয়েন্ট থাকে তো সেটাকে কীভাবে আপনি ইমপ্রুভ করবেন আরও, সেটাও বলে দেওয়া হবে। এটা হচ্ছে 1-to-1 একটা মানে যে মক ইন্টারভিউ সেশন। তো এটা আপনাদের জন্য চালু হবে যারা পেড ব্যাচের স্টুডেন্ট রয়েছেন, মানে যে হবু শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন তাদের জন্য, এবং যারা ইউটিউবের মাধ্যমে দেখে গুগল ফর্মটা ফিল আপ করেছেন তাদের জন্যও কিন্তু হবে। তো জন্য এটা হয়তো অ্যাপে আমি নেব না, এটা হয়তো আপনাদের মানে যে গ্রুপে লিস্ট দিয়ে দেওয়া হলো যে এই মানে যে ব্যক্তি এই তারিখে এত থেকে এত সময় এর মধ্যে আপনাদের পরপর মক টেস্ট নেওয়া হবে, মক ইন্টারভিউ যেটা হচ্ছে, সরি মক ইন্টারভিউ নেওয়া হবে, যেটা হয়তো ডেট দেওয়া হলো। হয়তো আপনারা 10 মিনিট সময় পাবেন, 10 মিনিটের মধ্যে 5 মিনিট বলবেন, বাকি 5 মিনিট আপনার স্ট্রং পয়েন্ট উইক পয়েন্টগুলো নিয়ে আলোচনা করা হবে। হয়তো একদিনে 5 জনের নেওয়া হলো পরপর, এভাবে কিন্তু শুরু হবে। তাহলে প্রথমে মক ইন্টারভিউটা এইভাবে হয়ে যাবে, মানে প্রত্যেক যারা পেড মানে যে হবু শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন আপনারা যারা পেড ব্যাচে তাদের প্রত্যেকের হয়ে গেল, প্লাস অ্যাপের মানে যে আদার্স যারা গুগল ফর্ম ফিল আপ করেছেন এটার জন্য তাদেরটাও হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এর মধ্যে এরপরে আমরা যেটা শুরু করবো যে আপনারা বাড়িতে আমার পেছনে যে একটা হোয়াইট বোর্ড দেখছেন, এরকম একটা ছোট্ট হোয়াইট বোর্ড থাকলে একটা নেবেন, বাড়িতে একটা নেওয়ার চেষ্টা করবেন। অথবা হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড যদি আপনারা ব্যবস্থা করতে না পারেন তাহলে কমসে কম একটা স্লেট এবং পেন্সিল নেবেন, ঠিক আছে, স্লেট অথবা পেন্সিল নেবেন, নিয়ে আপনি আপনার লেসন প্ল্যানটা প্রস্তুত করবেন, ডেমো কোন বিষয়ে আপনারা দিতে যাচ্ছেন। তো সেটা মানে যে রেডি করার পর আমি যখন ডেট দেবো সেই ডেটের মধ্যে আপনাদেরকে সেই সময়ের মধ্যে অ্যাপের মাধ্যমে অথবা গুগল মিটের মাধ্যমে আপনাদেরকে কানেক্ট করা হবে প্রত্যেককে আলাদা আলাদা করে, এবং আপনারা আপনাদের ডেমোটা একদম বেস্ট কতটা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন সেটা কিন্তু আপনাদেরকে পারফর্ম করতে হবে বাড়ি থেকেই। এবং তারপর আমি সেই বিষয়গুলো একটু দেখব, দেখে আমার যতটুকু বলার আছে সেই বিষয়টা নিয়ে বা সেটা আমি আপনাদেরকে বলে দেবো। তাহলে দুটো প্রসেস এর পরে চালু হবে। প্রথম প্রসেস হচ্ছে যে মক ইন্টারভিউটা প্রথমে হবে 10 মিনিট করে। নেক্সট হচ্ছে ডেমোটাও ওরকম হবে, ডেমোটা হয়তো 2 মিনিট কি 3 মিনিট কি 5 মিনিট হয়তো আপনার শোনা হলো, আপনি কতটা ডেমো কতটা ভালোভাবে উপস্থাপন করলেন সেটা হয়তো দেখা হলো। দেখার পর এবার আমি বাকি কথাগুলো বলবো যে এই ডেমোর মধ্যে এই জায়গাটা এইভাবে অ্যাপ্লাই করলে আরও সুন্দর হতো, সেটা হয়তো আমি সঙ্গে সঙ্গে বোর্ডেও আপনাদেরকে দেখিয়ে দিতে পারি, ঠিক আছে। বা হয়তো কমন টপিক নিয়ে 5 জন বা 6 জন ডেমো দিলেন, সেক্ষেত্রে আমার মনে হলো এই টপিকটা কমন, তো সেই টপিকের উপর হয়তো আমি একটা ডেমো ক্লাস শ্যুট করলাম ভালোভাবে বোর্ডে, তারপর হয়তো ইউটিউবে দিলাম, আপনারা প্রত্যেকে দেখতে পাবেন সেই বিষয়গুলো। তো এটা শুরু হবে মোটামুটি এই দুটো লাইভ ক্লাস হবে। আর যে লাইভ ক্লাস দুটোতে হবে আপনার সিচুয়েশন বেসড প্রশ্ন উত্তর হবে, এবং তারপরে কিন্তু এই দুটো প্রসেস শুরু হবে। প্রথমটা হচ্ছে যে মক ইন্টারভিউ সেশন, নেক্সট হচ্ছে যে মক ডেমো প্র্যাকটিস সেশন, এই দুটো শুরু হবে। আর ধরুন এসএসসি পরীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আমি আরও বেশ কিছু বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব, যেমন এনসিএফ 2005, তারপরে এনইপি 2020, এই বিষয়গুলো নিয়ে ডিটেলস লেকচার আপনাদের সামনে আমি আনার চেষ্টা করব। তো এগুলো বা পিপিটির মাধ্যমে আপনাদেরকে বোঝানোর একটি চেষ্টা করব। আর আপনারা যারা বইটি আমার কিনেছেন দেখবেন বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে সহজ সরল বাংলা ভাষায় বিষয়গুলো ছক ডায়াগ্রাম করে যতটা সহজভাবে বিষয়টাকে ব্যাখ্যা করা যায় আমি চেষ্টা করেছি। তো সেগুলো আপনারা একটু পড়ে নেবেন আশা করি, এবং খুঁটিয়ে খুঁটিয়ে পড়বেন, কারণ যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে। এবং খুব সুন্দরভাবে কম্বাইন্ডভাবে নোটটা আপনাদের তৈরি করা হয়েছে এবং বইয়ের মধ্যে দেওয়া হয়েছে, যাতে আপনাদের অসুবিধা না হয়। এরপরেও যদি মনে হয় যে আরও কিছু এক্সট্রা তথ্য জানার রয়েছে তো সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা বলতে পারেন, তো আমি সেই বিষয়গুলো একটা রিসার্চ করে দেখব যে আরও ভালো কোনো তথ্য দেওয়া যায় কিনা সেই বিষয়ের উপর, ঠিক আছে। এই হচ্ছে কথা। তো আজকে লাস্ট আরেকটি প্রশ্ন করব, করে আমাদের আজকের ক্লাসটা শেষ হবে। বলুন স্যার, বলছি আমরা যে অ্যানসার গুলো দিচ্ছি স্যার, এগুলো কি হচ্ছে স্যার? হ্যাঁ অবশ্যই ভালো হচ্ছে, খুব সুন্দর অ্যান্সার হচ্ছে, আমি খুব স্যাটিসফাইড এবং খুব ভালো হচ্ছে। স্যার সেভাবে তো স্যার আমাদের প্র্যাকটিস হয় না স্যার, তো আপনার ওই সপ্তাহে একদিন করে যেটুকু বলার সুযোগ পাই ওইটুকুই, ওইটাই জানার ছিল স্যার যে আমাদের অ্যান্সার গুলো ঠিক হচ্ছে কিনা এই বিষয়গুলো। খুব ভালো হচ্ছে এবং আপনাদের উত্তরগুলো খুব ভালো, টু দা পয়েন্ট হচ্ছে। তার জন্য আমি মানে আর মডিফাই সেভাবে করছি না, যেটা প্রয়োজন হচ্ছে সেটা আমি একটু বলে দিচ্ছি, যে আরও কিছু ইনফরমেশন অ্যাড হওয়ার প্রয়োজন রয়েছে সেগুলো আমি বলে দিই। আর
এইভাবে আপনারা প্র্যাকটিস করুন এবং তাহলে আপনাদের জড়তাটাও কেটে যাবে এবং সাজিয়ে গুছিয়ে কথা বলার দক্ষতাটাও বাড়বে এবং আপনারা দেখছি খুব সুন্দর এবং টু দ্য পয়েন্ট উত্তর দিচ্ছেন, খুব ভালো লাগছে। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন এই বিষয়ে আপনাদের আর কারোর কিছু বলার রয়েছে কিনা একটু বলুন, নাহলে আমরা পরবর্তী প্রশ্নতে চলে আসবো। মানে আমি যে প্রসেসে এগোতে চাইছি সেগুলো কি আপনাদের ঠিক আছে মনে করছেন? আর যদি কোনো আরো স্যার খুব এটা খুবই ভালো স্যার, মক ইন্টারভিউটা নিলে পরে আমরা আমাদের দুর্বলতা সেটা জানতে পারবো, যদি ডিভিশন করে সেটা আরো ভালো হবে, আমরা নিজেদেরকে সংশোধন করতে পারবো স্যার। খুবই ভালো উদ্যোগ স্যার। মক ইন্টারভিউটা শুরু হবে আর দুটো লাইভ ক্লাস সম্ভবত হবে সিচুয়েশন বেসড প্রশ্ন উত্তরের, তারপরে শুরু করব। আর মক ইন্টারভিউ এর প্রশ্ন কোথা থেকে হবে মানে মানে আন্দাজ করতে পারবেন না আপনি, মানে এই যেগুলো হয়তো হয়তো বইয়ে আছে সেগুলো না ধরতেও পারি, বা হয়তো এখন যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হচ্ছে সিচুয়েশন বেস সেগুলো হয়তো আপনি কমন না পেতেও পারেন, মানে ওটা বলা যায় না সেই মুহূর্তে কি ধরনের প্রশ্ন করব আপনার কোয়ালিফিকেশন দেখে বা আপনার কথার লিঙ্ক ধরে, সেগুলো হচ্ছে অন্যরকম বিষয়, মানে সেই মুহূর্তে সেটা ঠিক হবে। ঠিক আছে, আর কিছু সিলেক্টেড প্রশ্ন থাকবে, কিছু প্রশ্ন থাকবে যেগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুব প্রাসঙ্গিক প্রশ্ন, সেই সমস্ত প্রশ্ন কিছু রাখবো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। নেক্সট, খুব ভালো হবে স্যার। ঠিক আছে, আমি চেষ্টা করছি। নেক্সট হচ্ছে, এটা তো হয়ে গেল প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে স্বাধীনতার বিকাশ ঘটানোর জন্য আপনি কি কি পদক্ষেপ নেবেন, এটা হচ্ছে লাস্ট কোশ্চেন। প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে স্বাধীনতার বিকাশ ঘটানোর জন্য, মানে তারা যাতে স্বাধীনভাবে কথা বলতে পারে, স্বাধীনভাবে চলতে পারে, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, এটা যাতে শিশুরা করতে পারে, তার জন্য একজন শ্রেণী শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনি কি কি পদক্ষেপ নেবেন একটু বলুন, এক এক করে বলুন, চেষ্টা করুন। স্যার, স্বাধীনভাবে মত প্রকাশের জন্য তাদের জন্য একটি প্রকল্প আছে, সেটা হচ্ছে শিশু সংসদ। এই শিশু সংসদ গঠনের মধ্য দিয়ে তারা কিন্তু বিদ্যালয়ের সমস্ত কর্মকাণ্ডে শিক্ষক শিক্ষিকাদের সাথে সাথে নিজেদের মত প্রকাশের তাদের একটা জায়গা থাকে, তারা সেখানে নিজেদের মত প্রকাশ স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, যার মধ্য দিয়ে তাদের মধ্যে একটা নেতৃত্ব দানের ক্ষমতাও গড়ে ওঠে। বেশ, একটা পয়েন্ট বলেছেন, যে যথেষ্ট ভালো পয়েন্ট বলেছেন, আরো অনেকগুলো পয়েন্ট আছে, বলুন বাকিটা বলুন। স্যার এই ক্ষেত্রে আমি তাদেরকে সবার প্রথমে স্বাধীনতা জিনিসটা কি সেটা তাদের মধ্যে বোঝানোর চেষ্টা করব। তারপর স্যার আমি তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করব, যাতে তারা স্বাধীনভাবে আমার সঙ্গে কথা বলতে পারে, বা উনি যেটা বললেন শিশু সংসদ গঠনের কথা, সেক্ষেত্রে তারা স্বাধীনভাবে সবার সঙ্গে সেটা আলোচনা করতে পারে, কোথায় কি অসুবিধা, যেরকম খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, ওই সম্পর্কে তাদেরকে ভালো করে আইডিয়া দেবো। দেওয়ার পর ওরা যাতে স্বাধীনভাবে, মেন হচ্ছে স্যার আমি তাদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করব, যাতে তারা সমস্ত বিষয় আমার কাছে নির্দ্বিধায় বলতে পারে, তাদের মধ্যে একটা সুমধুর সম্পর্ক তৈরি হবে, যার মাধ্যমে তারা স্বাধীনভাবে সমস্ত কিছু খোলামেলা ভাবে বলতে পারবে স্যার। এইভাবে আমি তাদের মধ্যে স্বাধীনতা আনতে পারি স্যার। আমি আরো দুটো পয়েন্ট বলে দেই, তপতি বিশ্বাস বলতে চাইছেন, বলুন। আরেকটু অ্যাড করছি তার সাথে, বিদ্যালয়ের পরিবেশ এমন হবে যাতে শিক্ষার্থীরা তাদের নিজেদেরকে স্বাধীনভাবে মেলে ধরতে পারে। বিদ্যালয় পরিবেশ যাতে আতঙ্কহীন, ভয়হীন, আনন্দময় পরিবেশ হয়, যাতে শিক্ষার্থীরা নিজেদেরকে স্বাধীনভাবে মেলে ধরতে পারে এবং শিক্ষক শিক্ষিকারা তাদের সঙ্গে এমন বন্ধুত্বপূর্ণ ভাবে মিশবে যাতে তারা স্বাধীনভাবে নিজেদের সমস্যাগুলি সবকিছু তার শিক্ষক শিক্ষিকার কাছে ব্যক্ত করতে পারে। খুব সুন্দর বলেছেন। নেক্সট বলুন, তপতি বিশ্বাস বলতে চাইছিলেন, বলুন। সম্ভবত তপতি বিশ্বাস বলুন, শুনতে পাচ্ছেন আপনি? বলুন। হ্যাঁ স্যার, বলুন। বিদ্যালয়ে একটি শিশুর স্বাধীনতা বলতে তাকে এমন একটা পরিবেশের সৃষ্টি করতে হবে তার সামনে, যে বিদ্যালয়ের পরিবেশটা যেন ভীতিহীন এবং আনন্দময় পরিবেশ হয়, যাতে একটি ছাত্র বা ছাত্রী সেই পরিবেশে ভীতিহীন ভাবে তার মনের সমস্ত কথা বলতে পারে। তার জন্য তো শিশু সংসদ তো অবশ্যই আছে, শিশু সংসদের মধ্যে দিয়ে তাদের মতামত তারা স্বাধীনভাবে প্রকাশ করতে পারে। এছাড়া আনন্দ পরিসর বলে একটা ব্যাপার আছে, যেখানে ছাত্রছাত্রীরা কি করতে পারে, তাদের নিজেদের বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত খোলামেলা ভাবে শিক্ষকদের সামনে আলোচনা করতে পারে, এবং এর ভিতরে বিভিন্ন রকম কর্মসূচিতেও তারা অংশগ্রহণ করতে পারে, এবং সমাজের বিভিন্ন যে খারাপ বা ভালো দিক সেগুলো সম্পর্কে তারা মতামত দিতে পারে। এই সমস্ত ব্যাপারে তারা এই মতামত দিতে বা দেওয়ার চেষ্টা করানোর জন্য তাদেরকে একটা ভীতিহীন এবং আনন্দময় একটা পরিবেশের সৃষ্টি করতে হবে। আর কেউ বলতে চাইছেন?
আরেকজন বলুন, বলতে চাইলে বলুন, নইলে আমি এই উত্তরটা আর একটু ব্যাখ্যা করে দেবো, দিয়ে আপনাদের আজকের ক্লাস এন্ড করে দেবো। তো চলুন আমি একটু কয়েকটা কথা বলে দিই। আপনারা যে পয়েন্টগুলো বলেছেন যথেষ্ট ভালো পয়েন্ট, এবং সেই সঙ্গে আমি বলতে চাই যে প্রাথমিকভাবে অবশ্যই বিদ্যালয়ের পরিবেশটাকে মানে হচ্ছে শিশু সুলভ করে তুলতে হবে এবং ফ্রেন্ডলি করে তুলতে হবে। মানে পরিবেশটা যদি মানে হচ্ছে ভয়ালু হয় বা ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু স্বাধীনতার বিকাশ কোনোভাবেই ঘটবে না। এটা হচ্ছে মেন কথা। তাহলে প্রথম আমাদের পদক্ষেপ হবে বিদ্যালয়ের এবং ক্লাসরুমের যে শ্রেণীকক্ষের যে পরিবেশ, সেই পরিবেশটাকে বন্ধুত্বপূর্ণ করে তোলা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শিশুদের মধ্যে এমন কিছু হিডেন ট্যালেন্ট বা লুকোনো প্রতিভা থাকে যেগুলোর বিকাশ তারা ঘটাতে পারে না, বিভিন্ন কারণে ঘটাতে পারে না। তো আমাদেরকে সেই কারণগুলো দেখতে হবে এবং তার উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। এবং এই তাদের স্বাধীনতার বিকাশ ঘটানোর জন্য হয়তো তাদেরকে বলা হলো যে তোমার প্রিয় খাবার জিনিস কোনটি, বা তোমার প্রিয় পোশাক কোনটি, বা তোমার প্রিয় ফুল কোনটি, বা কোন রং তোমার সব থেকে বেশি ভালো লাগে, হয়তো সে বলল। তখন সেই বিষয়টি নিয়ে তাকে একটু বলতে হবে যে তাহলে তুমি তোমার নীল রং তোমাকে যদি হয়তো বেশি ভালো লাগে, তাহলে নীল রং কেন ভালো লাগে, নীল রঙের কি কি জামা পোশাক বা কি কি জিনিস তুমি পরতে ভালোবাসো, বা নীল রঙের কি কি জিনিস তোমার বাড়িতে আছে। যখন এগুলো তারা বলবে, তখন কিন্তু তাদের মধ্যে মনের মধ্যে থাকা যে ভাব, সেই ভাবের প্রকাশ ঘটবে, অর্থাৎ এক কথা তাদের মধ্যে থাকা স্বাধীনতার প্রকাশটাও ঘটবে। এবং আপনি যদি তাদেরকে বলা হলো যে তোমরা নিজেদের মতো করে একটি নাটক করে দেখাও, হ্যাঁ, বা নিজেদের মতো করে বিভিন্ন পশু পাখিদের আওয়াজ কে কে করতে পারো একটু করে দেখাও, এগুলো যখন তারা করবে, তখন কিন্তু তাদের মধ্যে থাকা যে স্বাধীনতার বিকাশ কিন্তু ঘটবে, বা স্বাধীন মনোভাবের বিকাশ কিন্তু তাদের মধ্যে ঘটবে। এগুলো হচ্ছে মাধ্যম। আর শিশু সংসদ তো অবশ্যই একটি উত্তম মাধ্যম যাতে শিশুদের মধ্যে থাকা স্বাধীনতার বিকাশ ঘটে, এবং শিশুরা মানে যে সাহিত্য সভার মানে যে মাধ্যমে তারা তাদের নাচ, কেউ নাচে ভালো হলে নাচ, কেউ গানে ভালো হলে গান, কেউ আবৃত্তি করতে পারলে আবৃত্তি করে, কেউ খুব সুন্দর অভিনয় করে দেখায়, ঠিক আছে, কেউ হয়তো গল্প বলতে ভালোবাসে, সে হয়তো এসে সবার সামনে গল্প উপস্থাপন করে। এবং বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, কো কারিকুলাম অ্যাক্টিভিটি, সেগুলোতে শিশুরা যাতে খুব সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারে সেগুলো দেখতে হবে। কেউ হয়তো কোলাজের কাজ করতে খুব ভালোবাসে, তো আপনি হয়তো একদিন মানে যে বলে দিলেন, ঘোষণা করলেন যে পরবর্তী দিন তোমাদের ক্লাসে কোলাজের কাজ হবে। কোলাজ কি, কোলাজের কাজ কি, সে সম্পর্কে প্রাথমিক ধারণা দিয়ে দিলেন। আপনি কোলাজ কিভাবে তৈরি করতে হয় সেটা হয়তো একটু দেখিয়ে দিলেন। পরবর্তী দিন এসে তারা খুব সুন্দরভাবে নিজেদের মতো করে খুব সুন্দরভাবে কোলাজের কাজটা করলো। এতে তাদের মধ্যে থাকা স্বাধীনতা, স্বাধীন মনোভাবের বিকাশ ঘটলো, সৃজনশীলতার বিকাশ ঘটলো। সেই সঙ্গে আপনি হয়তো ছবি আঁকতে দিলেন, সেক্ষেত্রে শিশুদের মধ্যে থাকা স্বাধীনতার বিকাশ ঘটে। বা কোনো অভিনয় করতে দিলে শিশুদের মধ্যে থাকা স্বাধীনতার বিকাশ ঘটে। বা কোনো বিষয় নিয়ে বলতে বলা হলে নিজের মতো করে তারা চিন্তা ভাবনা করে সেই বিষয়টি নিয়ে বলল, তাতে কিন্তু তাদের মধ্যে থাকা স্বাধীনতার বিকাশ ঘটে। এইভাবে কিন্তু শিশুদের মধ্যে থাকা স্বাধীনতার বিকাশ আমরা ঘটাতে পারি। বা শিশুদের মধ্যে থাকা যে হিডেন ট্যালেন্ট বা লুকোনো প্রতিভা রয়েছে, সেগুলোর বিকাশও আমরা ঘটাতে পারি। বা শিশুদের মধ্যে থাকা যে সৃজনশীল প্রতিভা রয়েছে, সেগুলোর বিকাশও কিন্তু আমরা এই সমস্ত মেথড বা পদ্ধতির মাধ্যমে এই বিকাশ আমরা ঘটাতে পারি। তো একটা প্রশ্ন এবং তার উত্তরটা কিন্তু অনেকটাই রিলেটেড, উত্তরগুলোর মধ্যে লিঙ্ক রয়েছে। তো প্রশ্নটা বিভিন্নভাবে হয়তো আপনাকে করা হতে পারে, কিন্তু উত্তরের পয়েন্টগুলো কিন্তু সেম হবে, এবং একটু আলাদাভাবে সুন্দরভাবে একটু ব্যাখ্যা করবেন, তাহলে কিন্তু প্রশ্ন উত্তরগুলো আপনাদের যথোপযুক্ত এবং সুন্দর হবে। এবং আপনারা আজকে যে দুটো পয়েন্ট বলেছেন যথেষ্ট ভালো, শিশু সংসদের বিষয়টা, এটা খুব ভালো একটা পয়েন্ট বলেছেন। এবং তার আগে যে পয়েন্টটা বলেছেন যে পরিবেশটাকে, বিদ্যালয় এবং শ্রেণীকক্ষের পরিবেশটাকে বন্ধুত্বপূর্ণ করতে হবে, এটা হচ্ছে সব থেকে ভাইটাল পয়েন্ট। ঠিক আছে, তার প্রথম পয়েন্ট যেটা হচ্ছে বিদ্যালয়ের পরিবেশ এবং শ্রেণীকক্ষের পরিবেশটাকে বন্ধুত্বপূর্ণ করতে হবে, এটা অবশ্যই আপনাকে বলতে হবে। শিশু সংসদের বিষয়টা আপনি বলতে পারেন এই পয়েন্টটা, এবং আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলো হয়তো দুই একটি পয়েন্ট বলতে পারেন। তো সেই পরিপ্রেক্ষিতে হয়তো আপনাকে আরও ক্রস কোশ্চেন করা হতে পারে, তখন আপনারা উত্তর বলার একটা ভালো মৌকা পেয়ে যাবেন। বা আপনার ইন্টারভিউয়ের যে প্রশ্ন উত্তরগুলো আপনার চাহিদা অনুসারে বা আপনি যে ফিল্ডে ইন্টারেস্টেড সেই ফিল্ডের দিকে চলে আসবে, ফলে আপনার উত্তরটা দিতে সুবিধা হবে। ঠিক আছে, মানে এমন কিছু ক্লু দেবেন, দিয়ে ছেড়ে দেবেন, যাতে সেই বিষয় নিয়ে আপনাকে প্রশ্ন করে, তাহলে কি হবে, আপনার প্রশ্ন উত্তরটা দিতে সুবিধা হবে, কারণ আপনি তো সেই বিষয়ে ভালোভাবে জানেন। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো এই আজকের ক্লাস আপনাদের কেমন লাগলো একটু জানাবেন পরবর্তীকালে। আর যদি আজকের ক্লাস সম্পর্কে আপনাদের আর কোনো প্রশ্ন থাকে তাহলে জানাবেন, পরবর্তীকালে আমরা আরও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখন আপনাদের সময়, যদি কারো কোনো গঠনমূলক মানে যে কিছু বলার থাকে ইতিবাচক, তাহলে সেক্ষেত্রে একটু বলুন আমাকে। ঠিক আছে, আজকে প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এরকমই ক্লাস হবে। তো আশা করি আপনাদের আর কিছু বলার নেই কারোর, যদি কিছু বলার থাকে তাহলে বলুন।
নইলে আজকের ক্লাস এখানে এন্ড করে দেবো। আর এটা রেকর্ডেড থাকবে, আপনারা পরবর্তীকালে রেকর্ডটা শুনে উত্তরগুলো খাতাতে গুছিয়ে লিখে নিতে পারেন। বলুন। স্যার হ্যাঁ বলুন। বলছি মানে উত্তরগুলো দেওয়ার ক্ষেত্রে কি হচ্ছে, মানে মনে মনে আমি ভেবে নিচ্ছি যে এটার এটা অ্যান্সার হবে, বা এরকম যখন কেউ বলছে তখন আমার সাথে হয়তো মিলে যাচ্ছে, মনে মনে একটা ভেবে নিচ্ছি, কিন্তু বলার সময় একটু সমস্যা হচ্ছে। এই সমস্যাটা অনেকেরই হয়। এই সমস্যাটা দুটো সমাধান আমার কাছে আছে। প্রথম সমাধান হচ্ছে, আপনি যখন ওইভাবে ভাবছেন না, তো আপনি বিভিন্ন সিচুয়েশন বেস প্রশ্ন নেবেন বিভিন্ন বই থেকে, দিয়ে বইয়ের উত্তরটা আপনি দেখবেন না, একদম প্রশ্নটা লিখে নিলেন, পরপর কিছু সিচুয়েশন বেস প্রশ্ন, বইটা অফ করে দেবেন, বন্ধ করে দিলে, রেখে দিলেন, ক্লোজ করে দিয়ে। এবার কি হবে, ওই প্রশ্নের উত্তরগুলো আপনি নিজের মতো করে ভাববেন আর লিখবেন। যখন আপনি ভাববেন তখন আপনার দেখবেন মাথার মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন মানে সে অ্যাঙ্গেল থেকে আপনার মধ্যে উত্তরটা ব্যাখ্যা করার দক্ষতাটা আসবে, বা আপনি ভাববেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি উত্তরটা ভাববেন, তো আপনার ব্রেনটা খুলবে, তখন সেই উত্তরগুলো আপনি ভেবে ভেবে লিখলেন। এটা একটা প্রসেস হতে পারে, মানে যে উপায় হতে পারে এটা কাটানোর। আর 2 নম্বর প্রসেস খুব সব থেকে ভালো এবং এফেক্টিভ প্রসেস যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে নিয়মিত এভাবে লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে হবে এবং বলার চেষ্টা করতে হবে। হয়তো আপনি একটা পয়েন্ট বললেন, বলতে গিয়ে হয়তো দুটো পয়েন্ট আপনি বলতে চাইছিলেন, কিন্তু সেই মুহূর্তে ভুলে গিয়েছেন, অন্যজন হয়তো উত্তরটা বলছে, আপনার সেই মুহূর্তে হয়তো মনে পড়লো, তখন আপনি আমাকে বলবেন যে স্যার আমার আরও কিছু বলা ছিল, এবং তার উত্তরটা কমপ্লিট হওয়ার পর তখন আপনি সেই পয়েন্ট দুটো বলবেন। ঠিক আছে? তার ফলে কি হবে, আপনার মানে যে এই বলার দক্ষতাটা বাড়বে, এবং যেগুলো ভুলে যাচ্ছেন সেগুলো আস্তে 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 দেখবেন ওই প্রবলেমটা ঠিক হয়ে যাচ্ছে, মানে সলভ হয়ে যাবে। তার জন্য দুটো আপনাদের উপায়ের কথা বললাম। প্রথম উপায় হচ্ছে আপনাদেরকে বিভিন্ন সিচুয়েশন বেস প্রশ্ন নিয়ে বইয়ের উত্তর না দেখে নিজের ভাষায় উত্তরটা আপনাকে লেখার চেষ্টা করতে হবে, তাতে আপনার থিঙ্কিং প্রসেসটা আরও ক্লিয়ার হবে এবং আপনি আরও বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উত্তরটা ভাবতে পারবেন। আর 2 নম্বর হচ্ছে যে বেশি বেশি করে বলার অভ্যাস করতে হবে, লাইভ ক্লাসে এসে কনভারসেশনটা দরকার, তাহলে দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বেশ। আর